কেমিস্ট্রি আসলে কি নিয়ে আলোচনা করে? অক্সিজেনের প্রেজেন্সে এবং কিছু ময়েশ্চার কন্টেন্টকে ব্যবহার করে এবং লোহার সাথে কিছু রিঅ্যাকশন হয়। আসসালামু আলাইকুম সকলকে, আমি জান্নাতুল হাদিকা বলছি ইডুবা থেকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমরা আজকে চ্যাপ্টার 1টা কভার করব এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এবং এই চ্যাপ্টারটা শেষে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি। আমরা দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যেহেতু কেমিস্ট্রি সায়েন্সের একটা সেক্টর বলা চলে, যার কারণে আমরা সায়েন্স নিয়ে কিছু আলোচনা করব। তারপরে আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখতে পারবো রিয়েল লাইফের বিভিন্ন ইনসিডেন্টকে আমরা কিভাবে কেমিস্ট্রির আলোকে এক্সপ্লেন করতে পারি, এই জিনিসটা দেখব এক্সাম্পল সহ। তারপরে আমরা বিভিন্ন ফিল্ডস অফ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, যেটাকে স্কোপ অফ কেমিস্ট্রি বলছি। তারপরে আমরা দেখব যে কেমিস্ট্রির সাথে অন্যান্য ফিল্ডগুলো আসলে কিভাবে কানেক্টেড, সেই বিষয়টা, যেমন সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলোর সাথে আসলে কিভাবে কানেক্টেড সেই বিষয়টা আমরা একটু দেখব। তারপরে আমরা সিগনিফিকেন্স সম্পর্কে দেখব, রিসার্চ সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনারা পাবেন। তারপরে আমরা ল্যাবরেটরিতে কী ধরনের প্রিকশনস মেনটেন করি, হেলথ হ্যাজার্ড সাইনগুলো সম্পর্কে জানবো এবং অল ওভার আমরা একটা মোটামুটি ভালো ধারণা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো যেহেতু আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম, তার আগে আমরা একটু সায়েন্স নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল ধরে নিই। যেমন একটা সময় ছিল যে আমরা হাত পাখা ব্যবহার করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ফ্যান ব্যবহার করছি, এসি ব্যবহার করছি। এই ধরনের যে ইনোভেশনগুলো বিজ্ঞানীরা একে একে করছেন দিনের পর দিন পরিশ্রম করে, এটাকে আমরা সায়েন্স বলতে পারি। এবং কেমিস্ট্রি হচ্ছে সায়েন্সের একটা সেক্টর। এখন কোশ্চেন হচ্ছে কেমিস্ট্রি আসলে কী নিয়ে আলোচনা করে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল ধরে নিই। যেমন মরিচা পড়া খুবই একটা কমন এক্সাম্পল আমরা দেখে থাকি। লোহা জাতীয় যে ধরনের পদার্থ আছে, আমরা সবসময় দেখবো একটা লাল রঙের একটা মরিচা পড়ে আছে, মাঝে মাঝে দেখি। তো এই ক্ষেত্রে দেখা যায় অক্সিজেনের প্রেজেন্সে এবং কিছু ময়েশ্চার কন্টেন্টকে ব্যবহার করে এবং লোহার সাথে কিছু রিঅ্যাকশন হয়। এই যে একটা রিঅ্যাকশন হলো, আমরা একটা মরিচা দেখলাম, এই যে ম্যাটারগুলো একটা অপরটার সাথে কিভাবে ইন্টারাকশন করছে, কিভাবে কাজ করছে, এটার প্রপার্টিস কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করি। এখানে একটা এক্সাম্পল, একটা ডেফিনেশনসও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এখন আমরা অরিজিন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এবং প্রথমে আমাদেরকে বলতে হবে কিছু মুসলিম ফিলোসফার্সদের নিয়ে। এইসব যারা মুসলিম ফিলোসফার্স ছিলেন, তারা খুব লো ভ্যালু মেটাল ব্যবহার করে গোল্ড তৈরি করতে চেয়েছিলেন এবং তারা সাকসেসফুল হয়েছিলেন। ইতিহাসে আমরা তাদেরকে অ্যালকেমিস্ট বলে থাকি, কেননা তারা যে কাজগুলো করেছেন সেগুলোকে আমরা অ্যালকেমি বলে থাকি। এবং এই যে ওয়ার্ডগুলো আমি বলছি, অ্যালকেমিস্ট, তারপরে আমরা অ্যালকেমি বললাম। এই যে the word alchemy, it came from the Arabic word alchemia or alchemia. তারপরে এই alchemia comes from the Greek word chemi or chemi. এবং এই যে chemi or chemi, এই ওয়ার্ডগুলো থেকে আসলে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে। এবং যতজন আলকেমিস্ট অর অ্যালকেমিস্ট ছিলেন আমাদের ইতিহাসে, সেখান থেকে জাবির ইবনে হায়ান, ওনাকে বলা হয়ে থাকে রসায়নের জনক। এবং আধুনিক যে রসায়ন আছে, সেই আধুনিক রসায়নের জনক আমরা বলে থাকি অ্যান্টনি ভান ল্যাভয়েশিয়েকে। এই ক্ষেত্রে এই স্লাইডটা থেকে প্রায় সময় আমরা এমসিকিউ আমরা পেয়ে থাকি, যেমন এটা কি গ্রিক ওয়ার্ড নাকি অ্যারাবিক ওয়ার্ড, এই ধরনের কোয়েশ্চেন বেশি এসে থাকে। তারপরে আমরা ইন মোস্ট কেসে স্টুডেন্টদের মধ্যে কনফিউশন কাজ করে যে রসায়নের জনক এবং আধুনিক রসায়নের জনককে, এটার মধ্যে একটা কনফিউশন কাজ করে। সো যখন আমাদেরকে রসায়নের জনককে জিজ্ঞেস করবে, তখন আমরা বলবো জাবির ইবনে হায়ানের কথা। আর যখন আধুনিক রসায়নের জনককে জিজ্ঞেস করবে, তখন আমরা অ্যান্টনি ভান ল্যাভয়েশিয়ের কথা বলবো। এই জিনিসটা যাতে ভুল না হয়। এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বা ইনসিডেন্টসগুলো দেখব। আমরা যদি একটা ছবি দেখি, খুবই সুন্দর একটা ম্যাঙ্গো বা আমের ছবি আছে, বাট যখন আমরা আম টেস্ট করি, স্পেশালি যখন রাইপ বা কাঁচা অবস্থায় থাকে, তখন একটা সাওয়ার বা একটা টক স্বাদ অনুভূত হয়। কিন্তু যখন এটা পেকে যায়, তখন আমরা একটা মিষ্টি স্বাদ পেয়ে থাকি। এই যে একটা কনভার্সন বা চেঞ্জ, এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, এটা আমরা একটু দেখে নিই। যখন র অবস্থায় থাকে ম্যাঙ্গোটা, তখন আমরা বেশ কিছু অম্ল বা অ্যাসিডের প্রেজেন্স দেখি। এই অম্ল বা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা টক স্বাদ অনুভূত বা একটা
টক একটা টেস্ট দেয় বা একটা সাওয়ার ফিল দেয়। যেমন এখানে অর্গ্যানিক অ্যাসিডের মধ্যে আমাদের কাছে সাইট্রিক অ্যাসিড আছে, ম্যালিক অ্যাসিড আছে। এই অ্যাসিডগুলো পরবর্তীতে দেখা যায় যখন রাইপ হতে শুরু করে ম্যাঙ্গোটা, তখন সেটা গ্লুকোজ ওর ফ্রুক্টোজে পরিণত হয়, এবং যার এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণেই কিন্তু আমরা ম্যাঙ্গো বা আমের যে স্বাদ সেটা মিষ্টি অনুভূত হয়। এই যে কনভার্সন, এই যে ট্রান্সফরমেশন, এই যে রাসায়নিক যে পরিবর্তন হচ্ছে, এটা এক্সপ্লেন করতে কিন্তু আমরা কেমিস্ট্রির উপরে নির্ভর করছি। আচ্ছা, এখন রিয়েল লাইফ ইন্টারপ্রিটেশন আমরা আরও দুইটা এক্সাম্পল দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটাও যদি দেখি, এখানে আমরা একটা হাইড্রোকার্বনের কথা বলছি। মূলত কিছু কম্পাউন্ড আছে যেখানে কেবলমাত্র আপনি হাইড্রোজেন পাবেন এবং কার্বন পাবেন, এদেরকে এই জন্যই আমরা হাইড্রোকার্বন বলছি। যখন এই হাইড্রোকার্বনগুলো, আমি হাইড্রোকার্বনের একটা উদাহরণ হিসাবে আমি লিখতে পারি মিথেন, CH4। এই মিথেনটা যখন অক্সিজেনের সাথে দেখেন রিয়্যাক্ট করবে, আমি এখানে হাইড্রোকার্বন হিসেবে ধরে নিলাম মিথেন। এই মিথেন অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করবে, কার্বন ডাইঅক্সাইড বানাবে, ওয়াটার বানাবে, হিট এবং লাইট জেনারেট হবে। এখন এই যে পুরা কনভার্সনটা, এই যে রাসায়নিক যে পরিবর্তন হচ্ছে, এবং এই রাসায়নিক পরিবর্তনগুলো এক্সপ্লেন করতে কিন্তু আমাদের আবারও এই রাসায়নিক যে পরিবর্তন বা কেমিক্যাল রিয়াকশনের উপর নির্ভর করতে হচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা কেমিস্ট্রির যেই ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখব। এখানে এটা সবচেয়ে কমন এক্সাম্পল, যে আমরা প্রায় সময় দেখা যায় অ্যাসিডিটি জনিত সমস্যায় ভুগি। এই অ্যাসিডিটি জনিত সমস্যাটা তখন হয় যখন আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে দেখেন লেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা প্রচুর পরিমাণ বেড়ে যায়, বা HCl এর প্রেজেন্সটা যখন অনেক বেড়ে যায়, তখন কি হয় আমাদের পেটে একটা পেটে পেরা বা একটা অস্বাভাবিক একটা ফিল হয়। তখন আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খেয়ে থাকি। এই যে অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো আমরা খেয়ে থাকি, এখানে আমরা দেখতে পাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এদের উপস্থিতি দেখতে পাই। এখানে একটা এক্সাম্পল আছে, HCl ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়্যাক্ট করবে, একটা সল্ট বানাবে, একটা ওয়াটার বানাচ্ছে। সো এই যে একটা কনভার্সন, এটা আবার আমাদের কেমিক্যাল রিয়াকশনের উপর নির্ভর করতে হচ্ছে। সুতরাং এখানেও কিন্তু আমরা একটা কেমিস্ট্রির উপস্থিতি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন ফিল্ডস অফ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব বা স্কোপ অফ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। এখানে দেখেন 4টা এক্সাম্পল দেওয়া আছে। সবার আগে আমরা এয়ার নিয়ে কথা বলছি, এটা সবচেয়ে কমন এক্সাম্পল। যেমন ধরেন আমরা সবসময় অক্সিজেন নিচ্ছি বেঁচে থাকার জন্য, রাইট? এবং আমাদের দেহের ভেতরে যেমন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে, আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল নিয়েছি গ্লুকোজ। এই গ্লুকোজটা দেখেন অক্সিজেনের প্রেজেন্সে, এই যে অক্সিজেনের প্রেজেন্সে রিয়্যাক্ট করছে, এই যে দুইটা ম্যাটার রিয়্যাক্ট করছে, এবং সেখান থেকে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এনার্জি। এই যে কনভার্সনটা, এটা এক্সপ্লেন করতে আবার আমাদের কেমিক্যাল রিয়াকশন কিন্তু চলে আসলো। তারপরে এই যে এনার্জিটা দিয়ে আমরা কাজ করছি, এই যে মেটাবলিজম হচ্ছে, মেটাবলিজমের শেষে কিন্তু আবার কিছু টক্সিন মেটেরিয়াল তৈরি হচ্ছে। এই যে টক্সিক মেটেরিয়ালগুলো কিন্তু আমাদের দেহ থেকে ওয়াটারে এটা ডিজলভ হয়, দেখেন ইট ডিজলভস ইন ওয়াটার। এই যে ফুডের মাধ্যমে আমরা যে পানিটা খাই, এই পানিতে এই যে টক্সিক মেটেরিয়ালগুলো যেগুলো মেটাবলিজমের পর তৈরি হয়, সেটা ডিজলভ হয়, এবং সেটা পরবর্তীতে আমাদের ইউরিন এবং সোয়েট আকারে বের হয়ে যায়। এই যে একের পর এক কনভার্সন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এইগুলো এক্সপ্লেন করতে আমরা কেমিস্ট্রির উপর নির্ভর করি। তারপরে আমরা এখানে ফার্টিলাইজার এবং পেপারের এক্সাম্পল দেখছি। ফার্টিলাইজারটা আমরা সচরাচর সোয়েলে দিয়ে থাকি, যেটা আসলে গাছের ওভারঅল বৃদ্ধির জন্য প্রয়োজন। এই যে মূল থেকে শোষণ করে নিচ্ছে, তারপরে এটাকে ব্যবহার করে সেই গ্রোথটাকে প্রমোট করছে। এই ক্ষেত্রে আসলে আমাদের বোঝাতে হলে কেমিস্ট্রির উপর নির্ভর করতে হবে। তারপরে আমরা সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল দেখতে পারি পেপারের এক্সাম্পল। এটার মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা সেলুলোজ। এই সেলুলোজটা আমরা সচরাচর বাঁশ বা ব্যাম্বুতে পেয়ে থাকি। এই সেলুলোজটাকে কাজে লাগিয়ে আমরা একটি বেশ কয়েকটা জটিল কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে যাই, এবং লাস্টে আমরা পেপার পেয়ে থাকি। সো এই যে কনভার্সনগুলো, এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা কেমিস্ট্রিকে ব্যবহার করছি। সুতরাং কেমিস্ট্রির যে পরিধি, এটা কিন্তু ব্যাপক। এখন যদি আমরা দেখি, যেটা আমরা আগেও বলেছিলাম, যে আমরা কেমিস্ট্রির সাথে বিভিন্ন রিলেশনশিপ দেখব অন্যান্য ডিসিপ্লিনের সাথে। যেমন এখানে আমরা দেখছি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি। এটার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিব। এখানে ফটোসিনথেসিসের একটা ছবি দেওয়া আছে। দেখেন এখানে ছবিতে কি হচ্ছে, এখানে আমাদের কাছে একটা প্ল্যান্ট আছে। এই প্ল্যান্টটা দেখবেন মূলের মাধ্যমে মিনারেলস নিচ্ছে, ওয়াটার নিচ্ছে, এবং
আমাদের যে এয়ারে যে অ্যাভেলেবেল কার্বন ডাইঅক্সাইডটা আছে এগুলোকে কাজে লাগাচ্ছে এবং সানলাইটটাকেও ব্যবহার করছে। এই সবগুলোকে ব্যবহার করে সেই যেটা তৈরি করছে সেটা হচ্ছে সুগার, এবং অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে, যেটা আবার আমরা পরে এটা গ্রহণ করছি। সো এই যে পুরো একটা চক্রের মতো ঘুরে ঘুরে এই জিনিসটা তৈরি হচ্ছে, এইটা একটা কেমিক্যাল রিয়াকশন, এই ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা কেমিস্ট্রির উপর রিলাই করছি এই পুরো জিনিসটাকে ইন্টারপ্রেট করতে। তো কেমিস্ট্রির সাথে আসলে বায়োলজির রিলেশনটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি আসলে কিভাবে রিলেটেড সেই বিষয়টা দেখব। যেমন আমরা জানি যে ন্যাচারাল গ্যাস, যেমন ন্যাচারাল গ্যাস হতে পারে, গ্যাসোলিন হতে পারে, কয়লা হতে পারে, এই জিনিসগুলোকে যখন আমরা বার্ন করি একটা সময় আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই যে পুরো বিষয়টা এটাকে মানে এক্সপ্লেন করতে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটারই প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আসলে কেমিস্ট্রির অবদান রয়েছে। এখন যদি আমরা দেখি ম্যাথমেটিক্সের সাথে কিভাবে কানেক্টেড, এটা আসলে তোমরা যদি কখনো ল্যাবরেটরিতে কাজ করো দেখবা যে আমরা ল্যাবে কেন কাজ করি, কোনো একটা এক্সপেরিমেন্ট করি একটা অ্যান্সার খুঁজে বের করার জন্য। সো এই এক্সপেরিমেন্টগুলোর পর যখন আমরা রেজাল্ট খুঁজে বের করি অনেক ক্ষেত্রে আমাদের কিছু ম্যাথ সলভ করতে হয়। যেমন এখানে দেখো আমরা এখানে রেট অফ রিয়াকশন বের করার ক্ষেত্রে কিন্তু এটা আমরা ম্যাথমেটিক্সকে কাজে লাগাচ্ছি এবং কেমিস্ট্রিকেও কম্বাইন করছি। সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ম্যাথ এবং কেমিস্ট্রির একটা রিলেশন বা আমরা নির্ভরতার বিষয়টা দেখতে পারছি। এখন আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখব যে দ্য ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রিটা কি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছেলে যে হচ্ছে ব্রাশ করছে, অ্যান্ড এখানে একজন পার্সন যে হচ্ছে চক দিয়ে কিছু লিখছে, অ্যান্ড এখানে আমরা সোপের কিছু ছবি দেখতে পাচ্ছি। সো এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা হয় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। এবং আপনি যদি এই ব্রাশ অ্যান্ড পেস্টের এক্সাম্পলটাও দেখেন, আমাদের মুখে ইউজুয়ালি অনেক অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিডটা আমাদের দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর। সো এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমরা আবার টুথপেস্ট ইউজ করি, বিকজ টুথপেস্টে কিছু ক্ষার জাতীয় পদার্থ থাকে যে এই ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড বিক্রিয়া করে একটা নিউট্রাল সিচুয়েশন তৈরি করে, সল্ট এবং ওয়াটার তৈরি করে। সো এই যে একটা নিউট্রাল সিচুয়েশন তৈরি হলো, এই প্রত্যেকটা ইনসিডেন্ট এক্সপ্লেন করতে কিন্তু আমরা কেমিস্ট্রির উপর নির্ভর করছি। সো আমরা কিন্তু ডেইলি লাইফে আসলে কেমিস্ট্রির উপর নির্ভর করছি এবং কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে আমরা চলছি। এখন আমরা দেখব ইন্ডাস্ট্রিতে ইন পার্টিকুলার আমরা কিভাবে কেমিস্ট্রিকে কাজে লাগাতে পারি। এখানে দেখবেন একটা কিছু টমেটো প্ল্যান্ট আছে এবং এখানে একটা পার্সন কিছু একটা দিচ্ছে। এটা মূলত বেশ কিছু ইনসেক্ট আছে যারা হচ্ছে বা কীটপতঙ্গ আমরা বলি, এই কীটপতঙ্গগুলো সচরাচর আমাদের ফসল, আমাদের যে যত ধরনের ফ্রুটস ভেজিটেবলস আছে এদেরকে ক্ষতি করে। সো এই ক্ষতি থেকে পরিত্রাণ করার জন্য বা পেস্ট কন্ট্রোল করার জন্য বা এই ইনসেক্টগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু রাসায়নিক বা বিভিন্ন কেমিক্যাল রিয়াক্টেন্ট বা বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে থাকি, এদেরকে পেস্টিসাইডস বলা হয়ে থাকে। এছাড়া আমরা খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা ফুড প্রিজারভেটিভস ইউজ করতে পারি। তারপরে ওষুধ তৈরি করা, বিভিন্ন ভ্যাকসিন তৈরি করা, এগুলো কিন্তু অনেক জটিল কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ যায়। সো এই ক্ষেত্রেও কিন্তু আসলে কেমিস্ট্রির ভূমিকা রয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা আমরা প্রথমেও বলেছিলাম যে আমরা রিসার্চ সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিব, কিন্তু এর প্রথমে আমরা একটা এক্সাম্পল ধরে নিই। আপনারা চিন্তা করেন ব্যাপারটা এরকম যে আমরা খুঁজে বের করতে চাচ্ছি যে আমার কাছে একটা কেমিক্যাল রিয়াকশন আছে। এখন এই রিয়াকশনের ফলে আমরা কি আসলে তাপ উৎপাদন করতে পারছি, তাপ কি উৎপাদন হচ্ছে কি হচ্ছে না, এটা যদি আমরা বের করতে চাই। সো এই যে তাপ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের পারপাস। এখন এই পারপাসটাকে খুঁজে বের করার জন্য বা এই কোশ্চেন অ্যান্সারটাকে খুঁজে বের করার জন্য আমাদের কিছু আইডিয়া লাগবে। এই আইডিয়াগুলো আমরা রিসার্চ পেপার থেকে পেতে পারি, বই থেকে পেতে পারি। সো এই যে পারপাসটা সিলেক্ট করার পর সেই টপিকের সাথে রিলেটেড বিভিন্ন রিসার্চ পেপার বা বই পড়া, এইসব ইনফরমেশনগুলো কালেক্ট করার পর, এই যে রিডিং বুক বা রিসার্চ পেপার পড়ার পর তারপরে আমরা দেখব যে এই যে আমাদের একটা এক্সপেরিমেন্ট লাগবে আমাদের কোশ্চেন অ্যান্সারটা খুঁজে বের করার জন্য, কিন্তু সেই এক্সপেরিমেন্টগুলোকে করার জন্য আমাদের কোন ইকুইপমেন্টসগুলো লাগবে ওগুলোর একটা লিস্ট তৈরি করা। তারপরে আমরা এক্সপেরিমেন্টে যাব। এক্সপেরিমেন্ট করার পর নিশ্চয়ই আমরা কোনো না কোনো একটা রেজাল্ট পাবো, টেম্পারেচার কি বাড়লো, তাপ কি উৎপাদন হলো কি হলো না, একটা অনেকগুলো রেজাল্ট পাবো। এই রেজাল্টগুলোকে বা এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে ওভারঅল একটা কনক্লুশন মেক করা। সো এগুলো হচ্ছে কিছু বেসিক স্টেপস অফ রিসার্চ।
এখন আমরা দেখব প্রিকশনস টু ফলো। এখানে আপনারা কয়েকটা ফটো বা ছবি দেখতে পারবেন। এখানে আমাদের কাছে ল্যাব কোট আছে, সেফটি গগলস আছে, হ্যান্ড গ্লাভস আছে, এপ্রন আছে। এই প্রত্যেকটা জিনিস আসলে আমরা মূলত বিভিন্ন ধরনের রিয়েজেন্ট থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ল্যাবরেটরিতে ইউজ করে থাকি। যেমন ধরেন অনেক ধরনের রিয়েজেন্ট আছে যেগুলো হয়তো বা অম্লীয় বা অ্যাসিডিক, কিছু আছে বেসিক বা অ্যালকালাইন। সো এইসব প্রোডাক্ট থেকে নিজেকে বাঁচানো, কারণ যদি এই রিঅ্যাক্টেন্টগুলো পড়ে যায় দেখা যায় আমাদের ড্রেসটা নষ্ট হতে পারে, হাতে ক্ষতি হতে পারে। সো এইসব ক্ষতি থেকে বাঁচানো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু রিয়াকশন থেকে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়, যেখান থেকে আমাদের চোখটাকে প্রোটেক্ট করার জন্য আমরা সেফটি গগলস ইউজ করি, হাতটাকে প্রোটেক্ট করার জন্য গ্লাভস ইউজ করি। এই প্রত্যেকটা প্রিকশন মেনটেন করা কিন্তু খুবই জরুরি ইন দ্য ল্যাবরেটরি। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ অল এই চ্যাপ্টারটা থেকে, এখানে আমরা হ্যাজার্ড সিম্বলস নিয়ে কথা বলবো। এই হ্যাজার্ড সিম্বলসগুলো কেন জানা দরকার? আমরা যখন কখনো কোনো একটা কেমিস্ট্রি ল্যাব বা কোনো একটা ল্যাবে যাব, আমরা অনেক ধরনের রিয়েজেন্ট দেখতে পারবো যেগুলো কাচের বোতলে সংরক্ষণ করা হয়। সো এই কাচের বোতলে আপনারা দেখবেন কিছু লেবেলিং থাকে এবং লেবেলিংয়ের পাশে, নামের পাশে আমরা কিছু ছবি দেখতে পাই। সো এই ছবিগুলো আসলে ইন্ডিকেট করে যে এই রিয়েজেন্টের টাইপটা কী। যেমন আপনি যদি এখানে একটা ছবি দেখতে পান, এখানে আমরা প্রথমে কথা বলছি এক্সপ্লোসিভ সাবস্টেন্স নিয়ে। এটার একটা প্রথম এক্সাম্পল দেখি, টিএনটি, নাইট্রোগ্লিসারিন। এই ধরনের প্রোডাক্টগুলো কি হয়, যখন আগুন কোনোভাবে যদি আগুনের সংস্পর্শে আসে ফর এক্সাম্পল, সেই ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণ এনার্জি রিলিজ হয়, প্রচুর বিকট শব্দ হয় এবং এটা আসলে অল ওভার আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করে এবং আমাদের জন্য আসলে একটা ভয়ভীতির কারণ হতে পারে। সো এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সগুলোর থেকে যখন আমরা ইউজ করব খুবই সতর্ক থাকতে হবে। যখন আমরা ব্যবহার করব জিনিসগুলো, যখন ইকুইপমেন্টটা বা ওই রিয়েজেন্ট বোতলটা আমরা ধরবো, তখনও খুব কেয়ারফুল থাকা, হ্যান্ড গ্লাভস ইউজ করা, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। এবং এই সিম্বলটা চেনা খুব জরুরি, কারণ এই সিম্বলগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে রিয়েজেন্টের টাইপটা কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লেমেবল সাবস্টেন্স। এখানে অ্যালকোহল একটা এক্সাম্পল হতে পারে, ইথার একটা এক্সাম্পল হতে পারে। সো দেখা যায় যখন আমরা ল্যাবে কাজ করি, আমরা এই অ্যালকোহলটা মূলত ইউজ করি আমরা যে ওয়ার্ক স্টেশনটা আছে যেখানে আমরা কাজ করি সেটাকে ডিকন্টামিনেট করার জন্য। সো এই ডিকন্টামিনেট করার জন্য আমরা অ্যালকোহল ইউজ করি। এটা 70% অ্যালকোহল হতে পারে, এটা অ্যাবসলিউট অ্যালকোহল হতে পারে। সো এগুলো আবার প্রবলেম হচ্ছে, এগুলো ফ্লেমেবল বা অতি সহজে আগুন ধরে যায়। সো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ইকুইপমেন্টকে স্টেরিলাইজ করার জন্য আমরা বুনসেন বার্নারও ব্যবহার করি। বুনসেন বার্নার যদি দেখে না থাকো, সেক্ষেত্রে একটা মোমবাতির মতো জিনিস ইম্যাজিন করতে পারো। সো এই আগুন আর এই অ্যালকোহল কাছাকাছি আসলে কিন্তু আগুন অল ওভার কিন্তু ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এই ক্ষেত্রেও আসলে কেয়ারফুল থাকাটা খুবই জরুরি এবং এই সিম্বলগুলা সবার আগে আসলে চেনা জরুরি। আচ্ছা, এখন আমরা বলবো, আই থিঙ্ক এই সিম্বলটা আমরা কম বেশি সবাই দেখেছি, টক্সিক মেটেরিয়াল নিয়ে কথা বলছে। এখানকার একটা এক্সাম্পল হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মেথানল। এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। এগুলো কিন্তু কোনো কারণে যদি আমরা কোনোভাবে যদি ইনহেল করি, তাহলে এটা আমাদের বডির ভিতরে বিভিন্ন অর্গ্যানকে ক্ষতি করতে পারে, উন্ডস তৈরি করতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা ল্যাবরেটরিতে একটা মাস্ক পরে থাকতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ইরিটেন্ট সাবস্টেন্সের কথা। এখানে মূলত মোট কথা একটা ইরিটেশন তৈরি করবে। যেমন যখনই আমরা এটা সংস্পর্শে আসবো, হয়তো বা আমাদের ইচিং হতে পারে, স্নিজিং হতে পারে। সো এই ধরনের ইরিটেন্ট সাবস্টেন্সগুলো আমাদের যে দেখেন আই, স্কিন, রেসপিরেটরি সিস্টেম, এগুলোকে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে এবং এটার এক্সাম্পল হচ্ছে ডাস্ট, নাইট্রাস অক্সাইড এবং এটার সিম্বল হচ্ছে একটা এক্স দিয়ে ইউজুয়ালি দেখানো হয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হেলথ রিস্ক সাবস্টেন্স। এই জিনিসগুলোর মধ্যে এক্সাম্পল আবার দেখেন, আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম বেনজিনের কথা, এখানে বেনজিন আবার চলে আসছে, কিন্তু তার মানে বোঝা গেল বেনজিন টক্সিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হেলথ রিস্ক সাবস্টেন্সও বলা চলে। এছাড়াও একটা এক্সাম্পল আছে টুলুইন। এগুলো আমাদের কোনো কারণে যদি কোনোভাবে যদি আমাদের বডিতে যায়, সেটা কিন্তু আমাদের লং টার্ম ও শর্ট টার্ম ক্ষতি করতে পারে, যার কারণে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ইনহেল করলেও কিন্তু আমাদের ভেতরে ইন্টারনাল অর্গানগুলোতে সমস্যা করে, অনেক ক্ষেত্রে এটা ক্যান্সারও তৈরি করতে পারে। সো এই সিম্বলটা চেনা খুব জরুরি, এক্সাম্পলগুলো মনে রাখা জরুরি। এবং লাস্ট আছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বা তেজস্ক্রিয় পদার্থ। এখানে আমরা ইউরেনিয়ামের এক্সাম্পল দেখছি, রেডিয়ামের এক্সাম্পল দেখছি, এরাও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। সো এখন আমরা মোটামুটি অনেকগুলি কভার করেছি, আই থিঙ্ক আর নেই।
এই সিম্বলগুলোকে মনে রাখাটা জরুরি এবং মনে রাখার পরও আরও যে বিষয়গুলো আলোচনা করতে হবে, যে প্রথমে আমরা কিছু প্রিকশন নিয়ে আলোচনা করেছিলাম, এই প্রিকশনগুলো মনে রাখা খুব জরুরি। এবং এই সিম্বলগুলো কিন্তু শুধু যে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, এটা কিন্তু রিয়েল লাইফে যখন আমরা আর কি ল্যাবে কাজ করি তখনও প্রয়োজন হয়ে থাকে। সো এগুলো সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। ইউজুয়ালি এরকম হতে পারে যে তোমাকে হয়তো বা একটা তেজস্ক্রিয় সাবস্টেন্সের এই যে এই ছবিটা দিয়ে তোমাকে হয়তো বা বলতে পারে নিচের কোনটি সঠিক। তো এই ক্ষেত্রে তোমাকে খুঁজে বের করতে হবে এটা কি ইউরেনিয়াম না রেডিয়াম। যেমন ইউরেনিয়াম অ্যান্ড রেডিয়াম যদি এক্সাম্পল হিসেবে থাকে, পাশাপাশি আবার বেনজিন অ্যান্ড টলুইনও থাকে, তো সঠিক উত্তরটা আসলে ইউরেনিয়াম হবে, বিকজ ইউরেনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো এরকম আরও বেশ কিছু এক্সাম্পল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। সো এটা সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়াও আমরা আরও দুইটা বিষয় আমরা দেখব, আরও দুইটা সিম্বল আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, যেমন লেড অ্যান্ড মার্কারি এক্সাম্পলটা দেওয়া আছে। এই লেড অ্যান্ড মার্কারিগুলো ইউজ করার পর দেখা যায় কোনো কারণে যদি আমরা এটা ল্যাবে ইউজ করি, এটাকে লাস্টে ইউজ করার পর এটা ফেলে দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি র্যান্ডামলি ফর এক্সাম্পল আমরা যদি নদীতে ফেলে দিই, দেখা যাবে মাছ এতে ক্ষতিগ্রস্ত হবে এবং এই মাছগুলো যখন আমরা খাবার হিসেবে গ্রহণ করব তখন কিন্তু এই যে ফুড চেনের মাধ্যমে আমাদের বডিতে ভেতরে প্রবেশ করছে এবং এতে কিন্তু আমাদের বডির ইন্টারনাল অর্গানগুলোকেও কিন্তু অনেক ক্ষতি করে থাকে। তারপরে আমরা দেখছি করোসিভ ইন নেচার। করোসিভ মানে হচ্ছে ক্ষত সৃষ্টিকারী, যেমন HCl আছে, সালফিউরিক অ্যাসিড আছে, এগুলো যখনই হাতে পড়ে তখনই হাতে বা স্কিনে একটা ক্ষত তৈরি করতে পারে। এখানে ছবিটা দেখলেও বোঝা যাবে। সো এই বিষয়গুলো সম্পর্কে মনে রাখা এবং এক্সাম্পলগুলো মনে রাখা খুবই জরুরি। সো আজকে এই পর্যন্তই ছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।